আজকের গল্প জলি সাহার লেখা অধিকার। কি ব্যাপার বৌমা, আলমারির ওপর ওই লাল কৌটোটা যেভাবে রেখেছিলাম ঠিক সেভাবে নেই কেন? একটু ডান দিকে সরে গেছে মনে হচ্ছে। তুমি কি আমার অবর্তমানে কাউকে এই ঘরে ঢুকতে দেখেছিলে? তীক্ষ্ণ চোখে চশমার ওপর দিয়ে তাকিয়ে কথাগুলো বলছিলেন সুহাসিনী দেবী। তার সন্দেহ ঘরের কেউ তার জিনিসে হাত দিয়েছে। তার অনুমতি ছাড়া কেউ তার জিনিসে হাত দেবে এটা তিনি একেবারেই পছন্দ করেন না। তুলিকা তখন সবে দুপুরের খাওয়া সেরে রান্নাঘর গুছিয়ে নিজের ঘরে যাচ্ছিল। শাশুড়ির কথায় থমকে দাঁড়িয়ে সে শান্ত গলায় বলল, না মা, আমি তো ও ঘরে যাইনি। সকালের দিকে বিমলা যখন ঘর পরিষ্কার করছিল তখন হয়তো ঝুলঝাড়ুর ধাক্কায় একটু নড়ে গেছে। সুহাসিনী দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে চাবির গোছাটা কোমরে গুঁজে নিজের ঘরের দিকে চলে গেলেন। তুলিকাও দীর্ঘশ্বাস চেপে বিরক্তিতে ঠোঁট কামড়ে একবার মাথা নেড়ে তুলিকার ধীর পায়ে নিজের ঘরে এসে বসল। বিয়ের পর থেকে এই বাড়িতে এসে তুলিকা একটা অদ্ভুত নিয়ম দেখেছে। এই চারতলা বাড়ির পুরো কর্তৃত্ব সুহাসিনী দেবীর হাতে। তার কোমরে সব সময় একটা ভারী চাবির গোছা ঝোলে। বাড়ির প্রতিটি আলমারি, আলগা ড্রয়ার, এমনকি ছাদের ঘরের দরজাতেও বড় বড় তালা লাগানো থাকে, কেবলমাত্র ছেলে আর বৌমার ঘর ছাড়া। সুহাসিনী দেবীর এই চাবির বাতিকের পেছনে কোনো অবিশ্বাস বা কাউকে চোর ভাবার মানসিকতা ছিল না। ছিল এক তীব্র নিখুঁত থাকার রোগ। তার মনে হতো তিনি ছাড়া এই সংসারের কোনো জিনিস কেউ ঠিকঠাক গুছিয়ে রাখতে পারে না। কেউ একটা শাড়ি বের করলে আলমারির ভাঁজ নষ্ট করে ফেলবে, রান্নাঘরের কোন কৌটো কোথায় চলে যাবে, এই চিন্তাতেই তার বুক ধড়ফড় করত। এমনভাবে জিনিস গুছিয়ে রাখতে হবে যাতে অন্ধকারেও হাত বাড়ালে খুঁজে পাওয়া যায়। ঘরের পাপোশগুলোকে বারবার ঝেড়ে যথাস্থানে রাখা, কাজের মাসি বিমলাদি বাসন মেজে গেলে সেই বাসন আবার ধুয়ে রুমাল দিয়ে মুছে রাখা, এসব তার নিত্যদিনের স্বভাব। ড্রয়ার খুললে দরকারি কাগজ, ফাইলগুলো কেউ এলোমেলো করে দেবে, এই ভয়ে তিনি অস্থির থাকতেন। আসলে সুহাসিনী দেবী এক অদ্ভুত মনের একাকিত্ব ও তীব্র অধিকার বোধে ভুগতেন, যার পেছনে ছিল এক দীর্ঘ ও কঠিন অতীত। সায়নের যখন মাত্র 5 বছর বয়স, তখনই এক মারাত্মক দুর্ঘটনায় সুহাসিনী দেবীর স্বামী চিরকালের মতো পঙ্গু ও বিকলাঙ্গ হয়ে বিদেশ থেকে ফেরেন, বিছানায় আশ্রয় নেন। শ্বশুরবাড়ির যৌথ পরিবারের বাকি সদস্যরা সেই কঠিন সময়ে তার পাশে দাঁড়ানো তো দূর, উল্টে এক প্রকার পরবাসী করে দিয়েছিল। সেই অসার স্বামীকে সেবা করা আর কোলের সন্তানকে মানুষ করার পুরো লড়াইটা সুহাসিনী দেবীকে একাই লড়তে হয়েছিল। দিনের পর দিন নিজে আধপেটা খেয়ে, লোকের লাঞ্ছনা সহ্য করে, টিউশনি আর ছোটোখাটো কাজ করে তিনি একা হাতে ছেলেকে মানুষ করেছেন, সমাজে প্রতিষ্ঠিত করেছেন। প্রতিটি মুহূর্তে হিসেব করে চলা, টাকা পয়সা বাঁচিয়ে খরচ করা আর সংসারের প্রতিটি ছোট বড় বিষয়ের খুঁটিনাটি জিনিসকে নিজের বজ্রমুষ্টিতে আগলে না রাখলে সেদিন হয়তো তাঁরা ভেসে যেতেন। স্বামীর সেই দীর্ঘ অসুস্থতা এবং পরবর্তীতে মৃত্যুর পর এই শূন্য সংসারে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তিনি এক কঠোর রূপ ধারণ করেছিলেন।
নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা এই সংসারে চাবির নিয়ন্ত্রণ যদি তার হাত থেকে চলে যায়, তবে এই সংসারে তার নিজের প্রয়োজনীয়তাও একদিন ফুরিয়ে যাবে। এই আশঙ্কাও তাকে সারাক্ষণ তাড়া করে বেড়াতো। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, প্রতি মাসের 1 তারিখে সুহাসিনী দেবী তার নিজের সব সোনা দানা এবং দামি বাসনপত্র শোকেস থেকে বের করে নিজের হাতে আবার গুছিয়ে রাখতেন। তুলিকার স্বামী সায়ন খুব ভালো ছেলে, একটা বহুজাতিক সংস্থায় বড় পদে আছে। সে তুলিকাকে খুব ভালোবাসে। তুলিকা যখন সায়নের কাছে মায়ের এই চাবির বাতিকের কথা বলতো এবং ক্ষোভ প্রকাশ করে বলতো যে মা কাউকে বিশ্বাস করেন না, তখন সায়ন হেসে উড়িয়ে দিত। সায়ন বলতো, আরে ধুর, মায়ের ওটা একটা মানসিক শান্তি। ছোটবেলায় নাকি দিদিমার বাড়িতে অনেকবার চুরি হয়েছিল, আর তারপর তো দেখলে উনার জীবনের লড়াইটা। বাবা অসুস্থ হওয়ার পর থেকে মাকে একাই সব সামলাতে হয়েছে। এছাড়া দেখো না, প্রতিদিন অফিসে পৌঁছে ফোন না করলে বা একটু দেরি হলে মা কেমন অস্থির হয়ে পড়েন। এই সমস্ত অতীত থেকেই মায়ের চাবির ওপর এই অদ্ভুত মোহ আর অজানা ভয়। একটু মানিয়ে নাও না, মা তো আর আমাদের ক্ষতি করছেন না, ওই একটু বাতিক আর কি। তুলিকা চুপ করে যেত, কিন্তু মনে মনে ভাবত, সব ব্যাপারে এই সন্দেহপ্রবণ মনোভাবটা কি আদৌ মানিয়ে নেওয়া যায়? কিন্তু সে জানতো না, এই কঠোরতা আর সন্দেহের আড়ালে লুকিয়েছিল এক চরম হাহাকার ও আতঙ্ক। এরই মধ্যে তুলিকা লক্ষ্য করল, গত 2 মাস ধরে সুহাসিনী দেবী মাঝে মধ্যেই খুব চিন্তিত থাকছেন। চাবির গোছাটা বারবার গুনছেন। আর সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বিকেলে সুহাসিনী দেবী কাউকে কিছু না বলে চাবির গোছা আঁচলে লুকিয়ে একা একা 3 তলায় ছাদ সংলগ্ন অন্ধকারে নীরবে অগোচরে স্টোর রুমটায় যান। সেই ঘরে পুরনো খাট, ভাঙা চেয়ার আর ভাঙাচোরা বাক্সপত্র রাখা থাকে। সাধারণত সেখানে কেউ যায় না, কিন্তু সুহাসিনী দেবী সেখানে গিয়ে অন্তত 1 ঘন্টা থাকেন। যখন ফিরে আসেন, তার মুখটা শুকনো দেখায়, চোখের কোণে জলের দাগ থাকে। তুলিকার মনে খটকা লাগলো, যে মানুষটা 1 টাকার হিসেব এদিক ওদিক হলে বাড়ি মাথায় করেন, তিনি ওই ধুলোবালি মাখা অন্ধকার ঘরে প্রতি সপ্তাহে কি করতে যান? কৌতূহলের জবাব খুঁজতেই তুলিকা ঠিক করল, এই রহস্যের শেষ সে দেখবেই। পরের বৃহস্পতিবার তখন দুপুর 3টে। সুহাসিনী দেবী যথারীতি চাবির গোছাটা হাতে নিয়ে নিঃশব্দে 3 তলার সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেন। তুলিকা এবার তৈরি ছিল। সে খুব সাবধানে পা টিপে টিপে শাশুড়ির পিছু নিল। স্টোর রুমের দরজার সামনে গিয়ে তুলিকা দেখল, দরজাটা পুরো বন্ধ নয়, সামান্য ফাঁক করা আছে। তুলিকা দরজার পাশে আড়ালে দাঁড়িয়ে সেই সামান্য ফাঁক দিয়ে ভেতরের দিকে তাকালো। ঘরের ভেতরে টিমটিমে আলোর মধ্যে যা দেখল, তাতে তার গায়ে লোম খাড়া হয়ে উঠল। সুহাসিনী দেবী মেঝের ওপর হাঁটু গেড়ে বসে আছেন। তার সামনে একটা পুরনো রং ওঠা মরিচা ধরা লোহার ট্রাঙ্ক খোলা। সেই ট্রাঙ্কের ভেতর কোনো সোনাদানা বা দামি বাসন নেই। সেখানে রয়েছে কতগুলো সস্তার মাটির পুতুল, একটা ছেঁড়া ফ্রক, লাল বেনারসি কাপড়ের টুকরো আর কিছু
ভাঙা খেলনা, বাটি কুড়ি। সুহাসিনী দেবী সেই ধুলোমাখা পুতুলগুলোকে আঁচল দিয়ে ঝেড়ে গায়ে হাত বোলাচ্ছেন, আর মাঝে মাঝে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাপুস নয়নে কাঁদছেন। বিড়বিড় করে বলছেন, আজ তোর জন্মদিন রে মা, আজ তোকে কেউ মনে রাখেনি। তোর এই হতভাগী মাও লোকলজ্জার ভয়ে তোর নাম মুখে আনতে পারে না, তাই এই চাবির আড়ালে তোকে লুকিয়ে রেখেছি। আমি এইসব নিয়েই ভুলে থাকি রে মা। তুই কেন চলে গেলি, আর কেন আমি? তুলিকা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে জানতে পারল সুহাসিনী দেবীর বিয়ের প্রথম সন্তান ছিল একটি কন্যা সন্তান, যে জন্মের মাত্র 3 বছর পর এক দুর্ঘটনায় মারা যায়। কন্যা সন্তান হওয়ায় পরিবারের কেউ তার ওপর নজর রাখত না। তখন স্বামীও চাকরির সূত্রে বাইরে থাকতেন। সুহাসিনী দেবীকে ঘরের কাজে এতটাই ব্যস্ত রাখা হতো যে তিনি মেয়েটার দিকে ঠিকমতো খেয়াল রাখতে পারতেন না। তখনই একদিন সবার অলক্ষ্যে ছোট মেয়ে অলি বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মারা যায়। কন্যা সন্তান হওয়ার অপরাধে এবং সংসারে অলক্ষ্মী ডাকার অপবাদে সুহাসিনী দেবীকে তখন নিজের বুক ফেটে যাওয়া শোকটুকুও প্রকাশ করতে দেওয়া হয়নি। সেই থেকে নিজের মৃত সন্তানের স্মৃতি আর খেলনাগুলো তিনি এই গোপন ট্রাঙ্কে তালাবন্ধ করে রেখেছেন। সেই চরম অপরাধবোধ ও তীব্র শোক তাকে আজও কুড়ে কুড়ে খায়। তার সব সময় মনে হতো, আজ যদি তিনি মেন গেটে তালা চাবি দিয়ে রাখতেন তবে হয়তো এই দুর্ঘটনা ঘটত না। নিজের অপরাধ বোধ আর শোক লুকোতেই তিনি আজ চাবির পেছনে নিজের এক কঠোর খিটখিটে রূপ তৈরি করেছেন। তুলিকার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ল। সে আর নিজেকে লুকিয়ে রাখতে পারল না। দরজার কপাট ঠেলে সে ঘরের ভেতরে ঢুকে সুহাসিনী দেবীর পাশে গিয়ে বসল। মা, আমি সব জেনেছি, শুনেছি মা। আপনি এত কষ্ট বুকে নিয়ে এতদিন চলছেন। তুলিকা পরম মমতায় শাশুড়ির কাঁধে হাত রাখল। সুহাসিনী দেবী চমকে উঠলেন, কিন্তু তুলিকার চোখের নিঃশর্ত সহানুভূতি ও ভালোবাসা দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। কোমরের চাবির গোছাটা মেঝেতে ফেলে দিয়ে তিনি বৌমাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। তুই পারবি মা আমার মেয়ের জায়গাটা নিতে? তুলিকা মুখে কিছু বলতে পারল না। শাশুড়ির চোখটি আঁচল দিয়ে মুছে দিল। সুহাসিনী দেবী নিজেকে একটু সামলে নিয়ে আলমারির ড্রয়ার খুলে একটা ছোট্ট অ্যালবাম বের করলেন। 3 বছরের এক ফুটফুটে মেয়ের লাল ফ্রক পরা ছবি। তুলিকা পরম মমতায় সুহাসিনী দেবীকে আগলে নিয়ে বলল, আজ থেকে তোমার অলির জন্মদিন সবার সামনে পালন হবে। তোমার আরেক মেয়ে সেটা করবে আজ মা। এর জন্য কোনো লুকোচুরি দরকার নেই। সেই সন্ধ্যায় বাড়ির ঠাকুর ঘরে একটি ছোট্ট প্রদীপ জ্বলল সেই হারিয়ে যাওয়া শিশুটির স্মৃতিতে। অলির ফটোর সামনে তার পছন্দের চকলেট, বিভিন্ন রকম লজেন্স, ক্যাডবেরি, চিপস দিয়ে সুন্দর করে থালা সাজালো তুলিকা। পাশে রাখল অলির পছন্দের ক্ষীর সিমুইয়ের পায়েস। তুলিকা যেটা নিজের হাতে খুব যত্ন করে বানিয়েছে। যে মানসিক বোঝা তিনি বছরের পর বছর ধরে একা বয়ে বেড়াচ্ছিলেন, আজ তা হালকা হলো। কারণ আজ তিনি একা নন, তার পাশে এসে দাঁড়িয়েছে তার ছেলে ও বৌমা।
আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।